সমাজের একজন নেতা বলেছেন, বাবা দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি। এটা নিয়ে যদি কিছু বলতে চান। আমি আসলে জানি না কোন কনটেক্সটে বলছে, আমি জাস্ট আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা ভুল ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। তিনি জ্যেষ্ঠ নেতারা মুখে এক কথা বলে পরের দিনে উল্টে গিয়ে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। স্পেসিফিক বিষয়ে বলছে কিনা সেটা তো জানি না আসলে। মানে গেল অন্তর্বর্তীকালীন সময়ের পুরো 16 মাসের বিষয় নিয়ে বক্তব্য দিতে গিয়ে এটা বলেছেন যে তারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ভালো সহযোগিতা পান নাই। না, হতে পারে, কারণ আমরা আজকে একটা প্রোগ্রামে আমি ছিলাম, যেমন সালেউদ্দিন সাহেবের সাথে উনি লেকচারিং করতেছিল। উনি বলতেছে যে অনেক জায়গায় এটা হচ্ছে যে ওনারা বলছে যে আমরা তো পাওয়ার নেইনি, আমরা রেসপন্সিবিলিটি নিচ্ছি। দ্যার ইজ টু ডিফারেন্সিং। পলিটিক্যাল পার্টিরা যখন ইলেকশন করে তখন পাওয়ার হোল্ড করে, আর ওনারা একটা ক্রাইসিস মোমেন্টে রেসপন্সিবিলিটি নিচ্ছে। রেসপন্সিবিলিটি নিতে গেছে তাহলে ওনাদের স্ট্রিক বা পাওয়ার হলো কি পলিটিক্যাল পার্টিগুলোর সমন্বিত সাপোর্ট নিয়ে হয়তো তারা ওই আন্দোলনের পরবর্তীতে, যেমন আমরা যেটা জানি যে ইমিডিয়েটলি কিন্তু তারেক রহমান সাহেবের সাথে কিন্তু ওই সময় স্কাইপে কথা হয়েছিল, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট আগে পরে সব কমিউনিকেশন ছিল, মানে আগস্টের পর পরে যেটা ইমিডিয়েটলি। ইউনিটি গভর্নমেন্টের কথা, সিনিয়রদের সাথে কথা, সব সময় তো সব সিনিয়র লিডারদের সাথে যোগাযোগ ছিল সবারই ভালো সম্পর্কে। এখনও যে খুব খারাপ সম্পর্কে বলবো না, সবার সাথে সবার কিন্তু অনেক, আমার কাছে একটা পলিটিক্সের বাইরে কিন্তু সম্পর্ক সবার বিল্ড আপ আছে, রেসপেক্টের জায়গা আছে। তো সে জায়গা থেকে যে প্রত্যাশিত বাংলাদেশ চাইছিল, যেমন নাহিদ বলছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন, নতুন রাজনৈতিক একটা সিস্টেম দাঁড়াবে, তো সেই জায়গাটাতে রিফর্ম বা বাংলাদেশের একটা পরিবর্তনের সবার আকাঙ্ক্ষা, সেই জায়গাটাতে অনেকে বলছে সাপোর্ট দিব। হয়তো পরবর্তীতে ইভেন জুলাই সনদের ব্যাপারেই বলেন, আমরা যেটা চাইলাম সেটা বিপরীত হলো, বা আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানিত বললেন যে ভোটের জন্য আমরা বলেছি, সংস্কার অনেক কিছু মেনে নিয়েছি, গণভোট মেনে নিয়েছি, এখন আসলে ওটা প্রয়োজন নাই। সো এটাকে তো অনেকে মানুষ কি মনে করবে, আপনি আগে একটা কথা বললেন পরে একটা কথা বলতেছেন, বা সংস্কার প্রয়োজন নাই। তো এই বিষয়গুলো অনেক সময় প্রতারিত মনে হয়েছে। তো অনেকে নানা রকমভাবে বলেছে সাপোর্ট দিব, তোমরা কাজ করে যাও, পরবর্তীতে উঠায় নিয়ে গেছে পলিটিক্যাল কারণে, অথবা উনি বলতেছে ওনার পার্টির স্ট্যান্ড ডিফারেন্ট হলে কিন্তু উনি চেঞ্জ হয়ে যাবেন। দিস ইজ হোয়াট বেসিক্যালি ডু। মানে নর্মালি যেটা হয় কি, আপনি ইন্ডিভিজুয়াল একটা কথা বললেন ভালোর জন্য, বা আপনি পরিবর্তন চান। কারণ একটা উদাহরণ দিলে বুঝবেন, আমাদের সচিবালয় যেটা হলো, আইনের সচিবালয় হলো নাকি বিচারালয় সচিবালয়, সেটা কিন্তু উদ্বোধন করেছেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল, বর্তমান আইনমন্ত্রী বিচার বিভাগ। আপনি যদি তার ওই সময়ের স্পিচটা শোনেন, জাস্ট অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় সরকারি, বলছে এটা বাংলাদেশ ইতিহাসে একটা বিশাল কাজ হয়েছে, হিস্টোরিক কাজ হয়েছে, খুবই চমৎকার কাজ হয়েছে, এবং তার নেতৃত্বে এসে কিন্তু পার্লামেন্টে সেটা বাতিল হয়ে গেল। তাহলে কেন হলো? এটা পার্লামেন্ট আপনারা তুলতে পারতেন কথাটা। আমরা কথা তুলেছি তো, না তুলি না, এরকম কথা, এগুলো আলোচনা হয়েছে, এগুলো হিউজ আলোচনা। বিএনপি তো বলেছে যে তারা করবে, আমি বলি করবে, তাহলে এখন জিনিসটা তো ছিলই, তাহলে আপনি এটা বলতে পারতেন যে আমরা এটাকে আরো উন্নত করব। একটা এক্সিস্টিংকে বন্ধ করার তো কোনো প্রয়োজন নাই। তা আপনি ধরেন, আপনি বলেছেন 100 দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশনে, যে সবাই তো পদত্যাগ করছে, 100 দিনের মধ্যে করবে, এখন পর্যন্ত হয়েছে সার্চিং, কোনো ল রিভিশন হয়েছে, এসিসি যে আমার এন্টি কারাপশন হয়েছে, আপনি দেখেছেন, পড়েছে, চোখে পড়েছে, কোনো আওয়াজ নাই। তাহলে এখন এই 100-200 দিনে যা কি হবে আপনারা কোনো জানেন না কিছু, কিন্তু দুর্নীতি কমিশনে কি হচ্ছে না হচ্ছে, কাকে ক্লিনশিট দেওয়া হচ্ছে। সো বাংলাদেশের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সেটা এখন কোথায় আছে কেউ জানে না। তো এরকম অনেক প্রতিষ্ঠান, আরও যদি বলি, বিএনপির 31 দফায় তো কোনো জায়গায় দলীয় নিয়োগের কথা ছিল না, ছিল ভাই, ওনারা তো নিজেরা, আমরা মাঝে মাঝে পড়ি ওনাদের জন্যই, দলীয় নিয়োগ বলতে দলীয় পদবীধারী লোক নিজে কোনো প্রতিষ্ঠানে দিব না। তা 12টা জায়গায় আপনারা 12টা পজিশনে 12 জনকে দলীয় পদের লোক দিলেন আপনারা, বন সম্পাদক। এটা নিয়ে আমি না আলোচনা হয়েছে আপনাদের, তার মানে হচ্ছে যে আমি এটা না একটু জানার জন্য, আমি একটা বোঝার জন্য, কারণ গেল 17 বছরে আমলাতন্ত্র একেবারে তো ফেসিবাদের সঙ্গে মিশে গিয়েছিল। যে 12টা জায়গায় বলছেন, ওই 12টা জায়গাতে কোনো না কোনো আমলাকেই ওখানে বসে চেয়ারম্যান করা লাগতো। যদি সেখানে পলিটিক্যাল 12 জনের মধ্যে একজন কিন্তু আমলাই না হোক, আমি আরো বলি, যদি আমি জেলা পরিষদ পর্যন্ত যাই, এই কথাটা আমি এর আগে আলোচনা হয়েছে, জেলা পরিষদেও যদি আমি পলিটিক্যাল লোক না দেই, তাহলে হয়তো একজন আমলাকে দায়িত্ব দিতে হবে, প্রশাসক হিসেবে আমলারাই যায়। তা আপনার কাছে আপনার কাছে কি মনে হয়, গেল 17 বছরে যেটা ছাত্র দল করা কিংবা ছাত্র শিবির করা কোনো আমলা যদি থেকে থাকে, সে এমনভাবে মিশে গেছে যে তারা ফেসিবাদের চাইতে চরম ফেসিবাদী আচরণ করেছে, তো আপনার কি তাকে দেওয়া ভালো, কিংবা মানে অন্যদিকে আপনাদের ভিতর থেকে, রাজনীতিবিদদের ভিতর থেকে দেওয়া ভালো, কোনটা ভালো হয়? ভালো কোশ্চেন একটা আপনি দেখেন, আপনি, আমি বলতেছি আপনার কথা, আপনার আজকে 6 মাস হচ্ছে, আমরা চাইলে কিন্তু ইউনিয়ন পরিষদ ইলেকশন দিতে পারতাম আমরা, এখন এটা ভাঙাচোরা অবস্থা না যে দিতে পারবেন না।
আপনি কিন্তু ইউনিয়ন পরিষদ ইলেকশনটা নিয়ে গেলেন কখন? একদম বলতেছেন জানুয়ারি, আপনি বলেন যে সেপ্টেম্বর অক্টোবর, জানুয়ারিতে নিয়ে গেলেন। আপনি মেয়র ইলেকশনগুলো দিতে পারতেন তো, আমার কথা বোঝেন। নির্বাচিত হয়ে আসা লোকগুলো তার একটা দায়িত্ববোধ থাকে, প্রশাসকের কিন্তু আপনি ধরতে পারবেন, সেটা চাকরি করে ধরতে পারবেন। আমি বলি মামলা দিতে পারেন কয় বছর, সেটা নর্মাল 5 বছর আগে দিতে পারবেন না। তো বেসিক্যালি মানুষ তো নির্বাচিত লোকজনের চায়। সেকেন্ড, আরেকটা সবচেয়ে বড় সমস্যা হইতো না, সেটা হচ্ছে যে লোকগুলোরে হারছে আপনি সবগুলোরই প্রশাসক বানাই দিয়েছেন। সাপোজ সবগুলো ম্যাক্সিমাম জায়গায় যেটা হচ্ছে যে লোকগুলো হারছে তাকে আর আপার পজিশন দিয়েছে। না আমি বুঝতে পারছি, আমি জানি। এটা সেকেন্ড ধরেন, আমরা একটা ধরেন, আপনি বলেন নির্বাচন কমিশনটা সবাই ফেয়ার চান। আপনারা যদি এখানে সাংবাদিক কমিটির নির্বাচন হয় যে কাকে আমরা এই কমিটির হেড বানাবো, আপনি চান যে নির্বাচন কমিশনটা একটু ফেয়ার থাক, এটা আপনি চাবেন একদম। আপনি সব বিএনপির দলের যদি হয় নির্বাচন কমিশনার হয়, সেখানে আপনি শামসুল সাহেব আপনার নির্বাচন কমিশনার, আপনার একটা নির্বাচনী মানে একদম ভোটের ইলেকশন করার একটা কমিটির সদস্য, উনি হয়তো সাপোজ সাবেক আমলা ছিল, ওনাকে কেন পলিটিক্যালি অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে? বাংলাদেশে আমেরিকান কালচার চলে না, বাংলাদেশে আমেরিকা না, ইলেকট্রাল পলিটিক্স না। কিন্তু আমি বলি কি আপনি নির্বাচন কমিশনের আপনি কিভাবে একটা অতিরিক্ত সচিব নিয়োগ দিলেন? একটা সংকট না এটা? আমি যদি কোথায় সংকট? আমি আমলাতন্ত্র থেকে লোক আনবো, কিংবা সেখান থেকে যদি খুব বেশি নিরপেক্ষ লোক না পায়? নিরপেক্ষ হওয়ার দরকার নেই। কেন নিরপেক্ষ হবেন? আপনি তো দলীয় লোকই দিবেন। আমার কথা শোনেন, আমরা যা দেখেছিলাম যে আপনার সমর্থিত বিএনপি সমর্থিত শিক্ষকরা আপনি ভিসি বানান না, এটা তো নর্মালি হয় যে সরকার তার সমর্থিত একটু করে, ডিরেক্টলি পলিটিক্যাল লোকজনই অ্যাপয়েন্টমেন্ট করে না। পলিটিক্যাল লোকজন শুধুমাত্র এমপি হয়ে যায়, চেয়ারম্যান হয়, উপজেলা চেয়ারম্যান হয়। আপনি অনেকক্ষণ দ্যাট ইজ দ্য কালচার। আতিক, আপনি অনেকক্ষণ বলেছেন, বিরোধী দলের এটা একদম গুরুতর অভিযোগ, অনেক দিন থেকে চলতেছে যে আপনারা ঠিক আছে আপনাদের দলের লোকই দেন, কিন্তু সেখানে তাদের যোগ্যতা নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছে, এটা উত্তর কি দিবেন? আমি মনে করি না যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার কোনো কারণ নেই। একজনের উদাহরণ দিলে বলবেন? উদাহরণ দেন। ধরেন নাম বলতেছি না, সরি, আমি যদি নামই আপনাকে আমি তাহলে আপনাকে পরে আমি ঢাকা ইউনিভার্সিটি ভিসি ওবায়দুল ইসলামের কথা যদি বলি, না ভিসির কথা বলতেছি না, ধরেন আপনি একটা তার চেয়ে অত বড়, তার চেয়ে বেশি যোগ্যওয়ালা আপনি আরেকটা ভিসি খুঁজে পাবেন। আপনি কি কুড়িগ্রামের কারণ নাম বলার চেষ্টা করবেন? না কুড়িগ্রাম না, আমি ন্যাশনাল 12টা প্রতিষ্ঠানের, হ্যাঁ 12টা প্রতিষ্ঠানের একজনের নাম না বলে সমস্যা হবে ইন্ডিভিজুয়ালি। তার পড়াশোনা এইচএসসি পাস, একটা বড় একটা চেয়ারম্যান দিয়েছে, হ্যাঁ সাপোজ ধরলাম, আমি কোন স্পেসিফিক ঢাকায় না ঢাকার বাইরে? ঢাকা 12টার মধ্যে তো ঢাকায় বসে। তো আমি না মানে আপনার যে লোকটা কি ঢাকার বাইরে? না আমি সেটা বলবো না কোন এলাকা, এটা তো বলে স্পেসিফিক বলার। আমি জাস্ট বলতেছি জাস্ট ফর দ্য সেক অফ, তার মানে যে জায়গায় আপনি যদি যোগ্য লোক দিতেন, আই স্যালিউট ইফ ইউ পুট সামওয়ান ইজ মানে রিয়েলি ক্যাপেবল ওয়ান। হ্যাঁ, আপনি যদি একেবারে যোগ্য লোক না বসে পলিটিক্যাল লোক বসে হিসেবে এই ধরনের রাষ্ট্র ডিসফাংশনাল হবে কয়দিন পর, যে দেখবেন আপনার সব জায়গায় সবাই পাওয়ারফুল লোক, তো পলিটিক্স করে আসছে কাউকে গণবে না, তো দেখবেন যে রাষ্ট্র চলতেছে না।